নে তাহলে ফার্স্ট তোদেরকে আজকে তাহলে লিনিয়ার অ্যালজেব্রা শুরু করছি। ওকে, দেখ বাবা সবাই মন দিয়ে তাহলে একটু লিনিয়ার অ্যালজেব্রার ব্যাপারটা দেখ। অ্যাকচুয়ালি লিনিয়ার অ্যালজেব্রা বা এই যে পার্টটা মেনলি আমরা লিনিয়ার অ্যালজেব্রা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর স্পেস। ভেক্টর স্পেসের কনসেপ্টটা এলো কিভাবে, অ্যাট ফার্স্ট আমরা ভেক্টর স্পেসের কনসেপ্টটা এলো কিভাবে সেটা আগে আমি একটু বলছি। একটু বাবা সবাই মন দিয়ে দেখ, ঠিক আছে? তোরা সবাই কম বেশি জিওমেট্রি পড়েছিস, হ্যাঁ জিওমেট্রি পড়েছিস, ভেক্টর স্পেসের জিওমেট্রি 2D 3D এটা কম বেশি তোরা সবাই পড়েছিস, ঠিক আছে? ভেক্টরও পড়েছিস, কেউ কেউ মোটামুটি তোরা অনেকে 11-12 পড়েছিস, তারপরে অনার্সেও ছিল বিভিন্ন ইউনিভার্সিটিতে, সব ইউনিভার্সিটিতে না, কিছু ইউনিভার্সিটিতে অনার্সেও ভেক্টর ছিল, কিছু ইউনিভার্সিটিতে অনার্সে ভেক্টর নেই, কিন্তু তারা 11-12 পড়েছিস, ঠিক আছে? ভেক্টরও পড়েছিস। তাহলে আমি ধরে নেব তোদের জিওমেট্রি 2D 3D আর ভেক্টর এই জিনিসগুলো মোটামুটি তোরা নলেজ তোদের আছে, ঠিক আছে? তো আগে আমি কয়েকটা জিনিস একটু দেখাই। ধর আমরা একটা 2 ডাইমেনশন স্পেস নিলাম। 2 ডাইমেনশন স্পেস মানে R2-র কথা বলতে চাইছি। 2 ডাইমেনশন স্পেস মানে R2। একটা লাইন যদি ভাবি, যেটা আমরা রিয়েল অ্যানালাইসিস পড়ে এসেছি, একটা লাইনকে যদি ভাবি সেখানে ডাইমেনশন 1, R2 নেওয়া মানে আমাদের ডাইমেনশনটা 2 হয়ে যায়, মানে একটা প্লেন আকারে আমরা তখন ভাবি, ঠিক আছে? তো ধর আমরা যদি R2 2 ডাইমেনশন ভাবি, এইটা মানে কি না R ক্রস R এটার কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে R ক্রস R এটার কার্টেসিয়ান প্রোডাক্ট যদি হয়ে যায়, তাহলে এর এলিমেন্টগুলো দেখতে কেমন হয় না, এর এলিমেন্টগুলো পেয়ার ওয়াইজ থাকে এক্স ওয়াই, সাজ দ্যাট এক্স হচ্ছে আর এর এলিমেন্ট আর ওয়াই হচ্ছে আর এর এলিমেন্ট। এভাবে আমরা কি করি, একটা আর ক্রস আর বা R2 যাই বল, এই স্পেসের এলিমেন্টগুলোকে আমরা এভাবে ডিফাইন করে থাকি, ঠিক আছে? ওকে, এটা আমরা সবাই কম বেশি জানি। এবারে সবাই দেখ, তোরা ভেক্টর জিনিসটা ছোটবেলা থেকে পড়ে এসছিস, ওকে, বা অনার্সেও পড়ে এসছিস, আমি একটু আগে বললাম। আমি 2Dতে বোঝাচ্ছি, 2Dতে বোঝাতে আমার সুবিধা, ঠিক আছে? ছবিটা এঁকে বোঝানো যায় সহজে, তাই আমি 2Dতে বোঝাচ্ছি। ধর এক্স একটা ভেক্টর, তোরা ইন জেনারেল কিভাবে লিখেছিস না x1i প্লাস x2j এভাবে ধরে লিখেছিস। ভেক্টরটাকে আমরা পেয়ারাইজও রিপ্রেজেন্ট করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে ধর আমি 2 ডাইমেনশানে বলছি, তার মানে এটাকে আমি পেয়ারওয়াইজ যদি লিখি x1, x2 এভাবে লিখি। আবার ধর y হচ্ছে একটা ভেক্টর, যেটা y1i প্লাস y2j এভাবে নিলাম। তাহলে এটাকে যদি আমি পেয়ারওয়াইজ লিখি বা ভেক্টরটাকে যদি আমি এই পেয়ার ফর্মে লিখি, তাহলে আমি কি বলবো, y1 y2 লিখব। এবার তোদেরকে যদি আমি বলি, হ্যাঁ রে বাবা এই যে দুটো ভেক্টর রয়েছে, ওকে, তার মানে এদের ডিরেকশন রয়েছে, ভেক্টর আছে মানে এক্স ভেক্টর লিখেছি, কোনো একটা ডিরেকশনে কাজ করছে, ভালো কথা। এবার আমি যদি দুটো ভেক্টরকে যোগ করতে বলি, এক্স প্লাস ওয়াই ভেক্টর, তোরা কি করিস যোগ করার সময় না, এই যে x1 প্লাস আই আর x2 প্লাস জে এই ভেক্টরটা প্লাস এর সঙ্গে কি করিস না y1 আই আর এটা y2j এই দুটোকে জাস্ট এভাবে যোগ করিস। এরপরে কি করিস না কম্পোনেন্ট ওয়াইজ বা এর আয়ের কোপিসিয়েন্ট এর আয়ের কোপিসিয়েন্ট, তার মানে x1 প্লাস y1 এটাকে লিখিস আই আর এটা হয়ে যায় x2, এটা হয়ে যায় x2 প্লাস y2j। আবার এটাকে যদি তুই পেয়ার আকারে লিখতে চাস তাহলে কিভাবে লিখবি না x1 প্লাস y1 x2 প্লাস y2 এভাবে পাচ্ছিস। তাহলে এভাবে আমরা ভেক্টরটা দুটো ভেক্টরকে নিলাম, 2 ডাইমেনশনে নিলাম। তাহলে দুটো ভেক্টরকে আমি 2 ডাইমেনশনে যদি যোগ করি তাহলে আমরা এমন জিনিস পাই, আমি 2 ডাইমেনশন নিয়ে বোঝাচ্ছি, ওকে, এমন জিনিসটা পাই। এবার কথাটা হচ্ছে এটার জিওমেট্রিক্যালি কি বোঝায়, জিওমেট্রিক্যালি কি বোঝায় না, জিওমেট্রিক্যালি এটা বোঝায়, তোরা সবাই জানিস, ধর এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, জাস্ট আমি বোঝানোর জন্য বললাম, এই যে এক্স ভেক্টরটা, ধর এটা হচ্ছে আমার এক্স ভেক্টরটা, এটা হচ্ছে অরিজিন যেটাকে আমরা ফিক্সড পয়েন্ট নিলাম, আর একটা হচ্ছে ওয়াই ভেক্টর, না এটা হচ্ছে ওয়াই ভেক্টর, এটা হচ্ছে ওয়াই ভেক্টর।
তাহলে এক্স প্লাস ওয়াই ভেক্টরটা আমরা কিভাবে বের করি? না, এক্স প্লাস ওয়াই ভেক্টর আর কিছুই নয়, একটা আমরা প্যারালেলোগ্রাম তৈরি করি এটাকে নিয়ে। মনে করে দেখ ওই যে প্যারালেলোগ্রাম ল, জাস্ট কি করি, এটাকে নিয়ে আমরা একটা এভাবে প্যারালেলোগ্রাম তৈরি করি। ওকে, এইটা প্যারালেলোগ্রাম তৈরি করার পরে এই যে ডায়াগোনালটা দেখতে পাচ্ছি, এই ডায়াগোনালটা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রেজাল্ট্যান্ট ভেক্টর বা এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর। এটাই করে আসি না? এটাই তো করে আসি, অ্যাকচুয়ালি এই জিনিসটাই হয়, আর তো কিছু নয়। তাহলে অ্যাকচুয়ালি এটা আমাদের এই জিনিসটাই হয়ে থাকে। ওকে, তাহলে এবার আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে তোরা ভালো এটা বুঝতে পারবি। ঠিক আছে, ধর তাহলে এ একটা ভেক্টর আমি 1 2 পেয়ার আকারে লিখলাম। ঠিক আছে, এ একটা ভেক্টরকে আমি কি করলাম 1 2 নিলাম, আর বি একটা ভেক্টর নিলাম যেটাকে আমি 2 1 নিলাম। ব্যাপারটা ভালো করে বোঝ বাবা, কীভাবে ভেক্টর স্পেসটা তৈরি হয়েছে সেটা আমি বলছি। তাহলে এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর আমি এভাবে নিলাম। ঠিক আছে, তাহলে এ আর বি যদি এমনটা হয়, এটাকে যদি আমি একটু ডায়াগ্রামে ছবিটা আঁকার চেষ্টা করি, তাহলে রাফলি আমি আঁকার চেষ্টা করছি। ধর এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এই বরাবর আই ক্যাপ কাজ করবে আর এই বরাবর জে ক্যাপ কাজ করছে, এটা অরিজিন। তাহলে ধরলাম এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 1, এটা 2, এটা হচ্ছে 3, এভাবে নিয়ে নিলাম। ওকে, তাহলে 1 2 এ ভেক্টর হচ্ছে 1 2, তার মানে কোন পজিশানে 1 2 যদি হয়, এই হচ্ছে 1 আর এই হচ্ছে 2, তার মানে আলটিমেট এমন একটা পজিশান 1 আর 2 এদের ইন্টারসেকশন এমন একটা জায়গায়, এখান থেকে এই 1 আর এখান থেকে এই 2 এমন একটা জায়গায়। আর বি হচ্ছে 2 1, তাহলে হচ্ছে এই 2 আর এই হচ্ছে 1। আচ্ছা, তাহলে এইটা ভেক্টরটা হচ্ছে এমনটা। ঠিক আছে, এটা হচ্ছে এ ভেক্টরটা। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার এ ভেক্টরটা হয়ে গেল। ওকে, আচ্ছা এই 2 1, তাহলে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1, তার মানে আলটিমেট কি হচ্ছে, এটা 2 হলে আর এটা 1 হলে এদের ইন্টারসেকশন এই আর এই মোটামুটি রাফলি এমন একটা জায়গায়। তাহলে এই যে ভেক্টরটা দেখতে পাচ্ছে, এটাকে আমি ধরলাম না বি ভেক্টর, এটাকে আমি বললাম কি বি ভেক্টর। ওকে, এবারে এটার যদি রেজাল্ট্যান্ট বের করতে চাই, তাহলে আমরা কি করব না, একটা প্যারালেলোগ্রাম তৈরি করব এই দুটোকে নিয়ে, এই দুটোকে নিয়ে একটা প্যারালেলোগ্রাম তৈরি করব। ঠিক আছে, তাহলে রাফলি যদি আমরা ভাবি, তাহলে এমনটা আর এমনটা নিলাম, নিয়ে একটা প্যারালেলোগ্রাম এখানে তৈরি হচ্ছে, একটা প্যারালেলোগ্রাম এখানে তৈরি হচ্ছে। ঠিক আছে, এর যেটা ডায়াগোনাল এইটাই হয়ে যাবে আমার এ আর বি এর রেজাল্ট্যান্ট। তাহলে এখন দেখ, এ আর বি এর যদি রেজাল্ট্যান্ট বের করিস, তার মানে এ প্লাস বি ভেক্টর যদি আমি যোগ করি দুটোকে, তাহলে কি হবে 2 আর 1 হবে 3 আর এখানে হবে 2 1 3, তার মানে আলটিমেট কোথায় আছে 3 3 পজিশানে যোগ করলে, তার মানে আলটিমেট এই হচ্ছে 3 এই হচ্ছে 3, তাহলে এদের ইন্টারসেকশন মোটামুটি এমন একটা জায়গায়। তাহলে দেখ কাছাকাছি গেছে। অ্যাকচুয়ালি আমি এটা মানে এক্স্যাক্ট আঁকিনি তো, মানে যদি আমি গ্রাফ পেপারে আঁকতাম তাহলে ওটার সঙ্গে একদম ম্যাচ করে যেত। ঠিক আছে, আমি তো জাস্ট বোঝানোর জন্য আঁকলাম। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে 3 3 পয়েন্টটা কোথায়, এই আর এই, তার মানে একটু এটাকে এক্সটেন্ড করে দে তাহলেই হবে। তাহলে দেখ আমি ক্যালকুলেশন করে যেটা 3 3 পেয়েছি, সেই জিনিসটাই আমি ওখানে পাচ্ছি। এই যে 3 কোথায়, এইখানে আর এখানে এই পজিশানে রয়েছে 3 3 পজিশান। তাহলে এই যে পজিশানটা দেখতে পাচ্ছিস, যেটাকে আমি 3 3 দিলাম, এটাই হচ্ছে আমার এ প্লাস বি ভেক্টর, বা যেটা আমি রেজাল্ট্যান্ট বলছি। তাহলে এই যে ভেক্টরের যে ক্যালকুলেশন, এই জিনিসটা তোদের অজানা নয়, তোরা সবাই জানিস। ওকে, এবার এই যে কাজগুলো করছি, এটা আমি 2 ডাইমেনশানে বলেছি, সেম জিনিসটাকে আমি 3 ডাইমেনশানে বোঝাতে পারি। 2 ডাইমেনশানে যত সহজে আমি এটাকে এঁকে বোঝাতে পারলাম প্যারালেলোগ্রাম ল দিয়ে, 3 ডাইমেনশানেও মোটামুটি আমরা বোঝাতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন 3-এর থেকে বেশি 4 ডাইমেনশান 5 ডাইমেনশান বা 6 ডাইমেনশান বা 10 ডাইমেনশান n ডাইমেনশান, তখন কিন্তু আর আমরা এভাবে ভিজুয়ালাইজ করতে পারবো না, এঁকে দেখাতে পারবো না। তো এই যে এঁকে দেখাতে পারবো না, একটা সমস্যা তৈরি হলো। যখন এঁকে দেখাতে পারবো না কিন্তু আমাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, অ্যালজেব্রার শরণাপন্ন হতে হবে। অ্যালজেব্রার মজাটা হচ্ছে এখানে। মনে করে দেখ যে তোদের যখন আমি জিওমেট্রি পড়াই,
একটা সময় বলেছিলাম সার্কেল প্রথমে তৈরি হয়েছে, যে এটাকে আমরা একটা সার্কেল বলে থাকি। মনে করে দেখ, প্রথম দিকে আমি যখন জিওমেট্রি ক্লাস নিই তখন আমি বলেছিলাম যে এটাকে আমরা একটা সার্কেল বলি। প্রথমে কিন্তু এই সার্কেলের ইকুয়েশনটা তৈরি করা যায়নি, এরপরে কোঅর্ডিনেট সিস্টেম তৈরি হয়েছে, তারপরে এটা যে সার্কেল, এই সার্কেলের ইকুয়েশনটা আমরা বের করতে পেরেছি। এই যে সার্কেলের ইকুয়েশনটা যেটা বের করা হয়েছিল, সেটা কি বের করা হয়েছিল? সেটা কিন্তু অ্যালজেব্রার সেন্সে বের করা হয়েছিল। তাহলে অ্যালজেব্রার সুবিধাটা হচ্ছে এইটা, যে আমরা অনেক জটিল জিনিস শুধুমাত্র ক্যালকুলেশনের থ্রুতে আমি সেটা সলভ করে দিতে পারি। সবসময় আমরা যে ছবি এঁকে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব সেটা হয় না, বা ছবি এঁকে সব কিছু সলিউশন করবো সেটা হয় না। 2 ডাইমেনশান 3 ডাইমেনশান পর্যন্ত আমরা ছবি এঁকে ব্যাপারটাকে ভিজুয়ালাইজড করে বুঝতে পারবো। বাট যখন ডাইমেনশান বেশি হয়ে যাবে, 5, 6, 7, 10, 11 এন ডাইমেনশান, আর তো ছবি আঁকতে পারবো না। তাহলে তখন অ্যালজেব্রা শরণাপন্ন হতে হয়েছে, যে অ্যালজেব্রাতে আমরা জেনারেল ওয়েতে কিভাবে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারি, জেনারেল ওয়েতে। এখানে আমি দুটো ভেক্টরের জন্য বলেছিলাম, বা ডাইমেনশান 2 নিয়ে আমি বলেছিলাম, এখানে ডাইমেনশান 2 নিয়ে বলেছিলাম, আমি এটাকে ডাইমেনশান 10 দিয়ে বলতে চাইছি, তখন তো রাখতে পারবো না। এখানে নাহলে ডাইমেনশান 2 নিয়েছিলাম, আই আর জে দুটো কম্পোনেন্ট ছিল, 10 ডাইমেনশান হয়ে আমার গিয়ে 10খানা কম্পোনেন্ট আসবে। সেই 10খানা কম্পোনেন্ট তো আর বাবা 2D বোর্ডের উপরে আঁকা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। তাহলে এঁকে বোঝানো আর তখন যাবে না, ঠিক আছে? তাহলে ডাইমেনশান যখন বেশি হয়ে যাচ্ছে তখন এঁকে বোঝানো যাচ্ছে না, তখন আমাকে শুধুমাত্র ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করে বুঝতে হবে যে জিনিসটা কি হচ্ছে। তো তার জন্য আস্তে আস্তে কি হলো, আমার এই ভেক্টর স্পেসের কনসেপ্টটা এলো। তার মানে ভেক্টর স্পেসে এখানে যেটা আমি 2 ডাইমেনশানে ক্যালকুলেশন করছি, যে জিনিসগুলো আমি 2 ডাইমেনশানে দেখাচ্ছি বা 3 ডাইমেনশানে দেখাচ্ছি, সেম জিনিসটা আমরা n ডাইমেনশানের জন্য লিখব বা n ডাইমেনশানের জন্য ভাববো। মানে এটা আলটিমেট একটা জেনারেলাইজড করে দিলাম, জিনিসটাকে একটা জেনারেলাইজড করে দিলাম, সেটাই হচ্ছে ভেক্টর স্পেস। জেনারেলাইজড করে দেওয়া হলো, সেটাই হচ্ছে ভেক্টর স্পেস। এবার এই দুখানা ভেক্টর যা যা প্রপার্টি স্যাটিসফাই করবে, দুখানা ভেক্টর নিয়ে 2 ডাইমেনশানে দেখিয়েছি, যা যা প্রপার্টি স্যাটিসফাই করবে, n ডাইমেনশান যখন নেব ওই সেম প্রপার্টিগুলো স্যাটিসফাই করবে, সেম প্রপার্টিগুলো স্যাটিসফাই করবে। আমি সেগুলো আস্তে আস্তে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা আমি তোদেরকে ভেক্টর অ্যাডিশন দেখালাম, আর কিছু না। এবারে তোদেরকে যদি আমি বলি ভেক্টরের যে স্কেলার মাল্টিপেল, সেটা অ্যাকচুয়ালি কি হয়। ধর আমি ভেক্টরের একটা যদি স্কেলার মাল্টিপেল বলি, কিছুই না, ধর এটা এক্স অ্যাক্সিস নিলাম, এটাকে ওয়াই অ্যাক্সিস নিলাম। স্কেলার মাল্টিপেল আর কিছুই নয়, ধর একটা, এটা অরিজিন, এইটা ছিল আমার, এই এত দূর পর্যন্ত ছিল আলফা ভেক্টর, এটা হচ্ছে আলফা ভেক্টর। ওকে, তাহলে আলফা ভেক্টর মানে এর তো একটা মড রয়েছে, ম্যাগনিটিউড রয়েছে। আলফা ভেক্টর হচ্ছে মানে এর একটা ম্যাগনিটিউড রয়েছে। ওকে, এবার এর সামনে যদি আমি ধর হাফ নিয়ে নিই, 1/2 নিয়ে নিই, তার মানে আলটিমেট কিছুই না, এই ভেক্টরটার অর্ধেক হয়ে যাবে, বাট লাইন অফ অ্যাকশন আর ডিরেকশনটা সেম থাকবে। তাহলে কি বললাম, তার মানে এই হাফ 1/α মানে হচ্ছে হোয়াইট কালারে আঁকলাম জাস্ট এই অর্ধেকটা এত দূর পর্যন্ত। তাহলে এত দূর পর্যন্ত এই গোটাটা যদি আলফা ভেক্টর থাকে, ওর সামনে একটা স্কেলার নিয়ে নিলাম হাফ, তার মানে কি ওই ভেক্টরটাকে আমি অর্ধেক করে দিলাম, ঠিক আছে? ওর লাইন অফ অ্যাকশনটা সেম থাকছে, কিন্তু ওর এটা ম্যাগনিটিউডটা অর্ধেক হয়ে যাচ্ছে, এছাড়া আর কিছুই না, এছাড়া আর কিছুই না, ঠিক আছে? এইবারে কয়েকটা জিনিস তোকে আমি দেখাই। এবারে দেখ ভেক্টর স্পেসের ডেফিনেশনটা আয়। তাহলে আলটিমেট 2Dর জন্য কি হয় সেটা দেখলি, আমি তোদেরকে দেখালাম যে দুখানা ভেক্টর 2 ডাইমেনশানে যোগ করলে কি হয় সেটা আমি দেখলাম। আর যোগ করার পরে আরেকটা জিনিস দেখ, আচ্ছা এবার প্রপার্টিগুলো একটা একটা করে দেখাই, আর একটা একটা করে তোদেরকে আমি বলছি, ব্যাপারটা বোঝ কি জিনিসটা হচ্ছে। ভেক্টর স্পেসের এবার অ্যানালিটিক ডেফিনেশন কি বলছে দেখ, ঠিক আছে? বলছে একটা নন এমটি সেট ভি নেওয়া হয়েছে ওভার এ ফিল্ড এফ। এবার তোদের মধ্যে কোশ্চেন আসতে পারে যে স্যার ফিল্ডটা কী হবে, ফিল্ডটা রিয়েল ফিল্ড হতে পারে, রিং ফিল্ডে পড়েছিস, রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? ফিল্ড হলেই হবে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা ফিল্ড এফ নিলাম, ইজ সেট টু বি ভেক্টর স্পেস, এটাকে আমরা ভেক্টর স্পেস বলবো দুটো অপারেশনের রেসপেক্টে। একটা কি না, দুটো বাইনারি অপারেশন রয়েছে, একটা হচ্ছে অ্যাডিশন, যেটাকে আমরা ইন্টারনাল কম্পোজিশন অ্যাডিশনটা, আর একটা স্কেলার মাল্টিপ্লিকেশন, আর একটা অপারেশন হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, যেটাকে আমরা এক্সটার্নাল কম্পোজিশন বলে থাকি।
এই দুটো কম্পোজিশন, একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। ইন্টারনাল কম্পোজিশন হচ্ছে অ্যাডিশন, আর এক্সটার্নাল কম্পোজিশন হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। ডট প্রোডাক্ট নয়, ক্রস প্রোডাক্ট নয়, স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশন মিনস না, এই যে যেটা আমি দেখালাম এইটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। একটা ভেক্টরের সামনে একটা কোনো রিয়েল নাম্বার দিয়ে আমি গুণ করেছি, দেখ হাফ আলফা, স্কেলার মাল্টিপ্লিকেশন। আমি ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট বলিনি, কিন্তু খেয়াল রাখবে এই জায়গাটায়, ঠিক আছে? স্কেলার মাল্টিপ্লিকেশন। তাহলে আরেকটা কি স্কেলার মাল্টিপ্লিকেশন যদি হয়, তাহলে এই দুটো অপারেশনের আন্ডারে, বাইনারি অপারেশনের আন্ডারে, একটা এক্সটার্নাল আর একটা ইন্টারনাল অপারেশনের আন্ডারে এই 10খানা প্রপার্টি যদি স্যাটিসফাই করে, তাহলে কি হবে, সেটাকে আমরা ভেক্টর স্পেস বলবো। এই যে 10খানা প্রপার্টি দেখতে পাচ্ছিস, এই 10খানা প্রপার্টি, এই যে দুটো, এই যে ভেক্টরটা আমি 2 ডাইমেনশন একটা ভেক্টর নিয়ে দেখেছি, এই ভেক্টরটাও কিন্তু ওই 10খানা প্রপার্টি স্যাটিসফাই করে। এই ভেক্টরটাও কিন্তু ওই 10খানা প্রপার্টি স্যাটিসফাই করে। আমি একটা একটা দেখাচ্ছি তোদেরকে, তাহলে বুঝবি ব্যাপারটা। ফার্স্ট প্রপার্টি কি বলছে, আলফা প্লাস বিটা ভি এর এলিমেন্ট হতে হবে, যেখানে আলফা বিটা কার এলিমেন্ট, ভি এর এলিমেন্ট, ক্লোজার প্রপার্টি। তাহলে ভি কোনটা না, ওই সেটটা যেটা নেওয়া হয়েছে সেইটা। তাহলে বাই ক্লোজার প্রপার্টি কি, যোগ করলে কি হবে, ওই সেটের এলিমেন্ট হতে হবে। তো দেখ তো রে বাবা সেটা হয়েছে কি না। এখানে আমি R2 নিয়েছি, তার মানে R2 নেওয়া হয়েছে মানে কি না, প্লেন নেওয়া হয়েছে, তার মানে এই প্লেনের উপরে যত পয়েন্ট সবাইকে আমি বুঝিয়েছি। তাহলে তুই যখন এখানে 1 2 2 1, এরা এই প্লেনের উপরে পয়েন্ট, এই যে 1 2 পয়েন্ট আমি ভেক্টর আকারে বা জিওমেট্রি দিয়ে পয়েন্ট আকারেও ভাবতে পারিস। 1 2 পয়েন্ট মানে হচ্ছে এই পয়েন্টটা, আর 2 1 পয়েন্ট মানে হচ্ছে এই পয়েন্টটা। এ দুটো যোগ করার পরে 3 3 পয়েন্ট পেয়েছিস এই পয়েন্টটা। তার মানে আলটিমেট কি, এই প্লেনের উপরে আছে। আমি তো এই কথাটাই বলেছিলাম। ক্লোজার প্রপার্টি হলে কি হতে হবে না, এখান থেকে যদি পয়েন্ট নিই, কম্পোজিশন করার পরে ওইখানেই থাকতে হবে, এটাই তো ক্লোজার প্রপার্টি। তো আমি দেখ দুটোর জন্য দেখলাম সেই প্রপার্টি স্যাটিসফাই করেছে। তো সেম জিনিসটা আমি এন ডাইমেনশনের জন্য যদি ভাবি তাহলেও হবে। যেটা দুটোর জন্য হয়েছে সেটা 3 ডাইমেনশন, 3Dতে ভাবলেও হবে, 4Dতে ভাবলেও হবে, 10Dতে ভাবলে হবে, NDতে হবে। তাহলে এটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। সব প্রপার্টি এখানে যতগুলো লেখা রয়েছে সব ওখানে স্যাটিসফাই করে। অ্যাকচুয়ালি ওখান থেকেই এটা এসছে। দুটোর জন্য যেটা দেখালাম সেটাকে জেনারেলাইজড করা হয়েছে, আর কিছু করা হয়নি। তারপরে বলছে কমিউটেটিভ, আলফা প্লাস বিটা, বিটা প্লাস আলফা হবে। হ্যাঁ বাবা, স্বাভাবিক কথা। তুই এখানে এই যে দুটো ভেক্টর যোগ রয়েছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর বের করেছিস, আর বি ভেক্টর প্লাস এ ভেক্টর বের কর, আলাদা ভ্যালু দেবে? দেবে না, একই ভ্যালু দেবে। তাহলে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে। থার্ড কি বলছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, মানে ব্র্যাকেট সরানোর গল্প। এই দুটোকে আগে যোগ করেছে, করে এর সঙ্গে যোগ করেছে, এটা কি হচ্ছে, এই দুটোকে যোগ করেছে, তারপরে যোগ করেছে। আচ্ছা এটা, হ্যাঁ এটা ভি না, এটা গামা হবে, এটা আলফা বিটা গামা, ঠিক আছে, এটা গামা করে দে, ঠিক আছে, গামা করে দে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। হ্যাঁ বাবা, অ্যাসোসিয়েটিভ হবে, এ তো ভেক্টর অ্যাডিশন, তো অ্যাসোসিয়েটিভ হবেই, এ তো ভেক্টরে পড়ে এসছিস। তাহলে এইখানেও দেখবি, এই যে এক্সাম্পল দিচ্ছি, এখানে তুই দুটো ভেক্টর নিয়ে দেখেছি, আর একটা সি একটা ভেক্টর নিয়ে নিয়ে যোগ করে দেখ, অ্যাসোসিয়েটিভ হবে। তাহলে এখানে যতগুলো প্রপার্টি দেখতে পাচ্ছিস সবগুলো প্রপার্টি কিন্তু ওই দুখানা ভেক্টর যে এক্সাম্পল নিয়েছিলাম ওদের ওখান থেকে কিন্তু আসছে, মানে ওখানেও স্যাটিসফাই করছে। ওখান থেকে আস্তে আস্তে আমরা কি করেছি, জেনারেলাইজডভাবে ভেবেছি, আর কিছু করিনি। এরপরে কি হয়েছে না, 4 নম্বর প্রপার্টি কি বলছে, থিটা একটা এলিমেন্ট পেতে হবে, যেটাকে আমরা আইডেন্টিটি বলছি। আলফার সঙ্গে থিটা যোগ করে দিলে আলফা পাবো, ঠিক আছে। স্বাভাবিক কথা, তোর থিটা যে ভেক্টর, ওখানে নাল ভেক্টর, এখানে নাল ভেক্টর নিয়ে নে। এই এক্সাম্পলের জন্য যদি ভাবিস, নাল ভেক্টর নিয়ে নে, 0 ভেক্টর মানে 0i প্লাস 0j। তাহলে এটা দেখ, ওদের সঙ্গে যোগ কর, যে কোনো একটা ভেক্টর এর সঙ্গে এটাকে যোগ কর, ওই এ ভেক্টরকে ফিরিয়ে দেবে। তো এই কথাটাই তো বলেছে এখানে, যে এমন একটা থিটা ভেক্টর, যেটাকে এখানে থিটা দিয়ে বলছি আমি, যেহেতু ওখানে ভেক্টর নিয়েছিলাম তাই নাল ভেক্টর নিয়ে বলেছিলাম। থিটা হচ্ছে একটা এলিমেন্ট পাবো, যেটা যোগ করলে ওই এলিমেন্টকে ফিরিয়ে দেবে, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, ঠিক আছে। তারপরে বলছে ইনভার্স, যে কোনো একটা ভেক্টর নাও, তার ইনভার্স আমি পাবো। ওকে, কিছুই না, ইনভার্স। এই যে ইনভার্সটা কী করে পাবি, দেখ, যে কোনো একটা ভেক্টর, ধর আমি এ ভেক্টর সমান 1 2 নিলাম, এ ভেক্টর সমান 1 2 নিলাম। তার মানে আমি যদি এটাকে ছবিতে আঁকার চেষ্টা করি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস নিলাম, এই বরাবর হচ্ছে আই, আর এই বরাবর হচ্ছে জে। তার মানে 1 2, এটা 1, এটা 2 নিলাম, এটা 1, এটা 2 নিলাম। তাহলে 1 2 হচ্ছে এই 1 আর 2, এমন একটা জায়গায় এই যে ভেক্টরটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে এ ভেক্টর,
1 2, তাহলে এর ইনভার্স, তার মানে কি হচ্ছে সামনে এটা এর ইনভার্স কি করে পাবো না এর সঙ্গে কোন ভেক্টরটা যোগ করলে থিটা পাচ্ছি সেটা দেখতে হবে। তার মানে আলটিমেট কি হচ্ছে না এর সাথে যদি তুই মাইনাস এ নিস তার মানে হচ্ছে -1 -2, এবার দুটোকে যোগ করলে 0 পাচ্ছিস, 0 0 নাল ভেক্টর পাচ্ছিস। তার মানে এটা -1 -2 কোথায় থাকবে খেয়াল করে দেখ, -1 -2 পয়েন্টটা কোথায় হয়। এবার এটাকে এইভাবে ভাব, এটা হচ্ছে -1, এটা -2, এটা -1, এটা -2, তাহলে -1 এইটা, -2 এখানে, এমন একটা জায়গায়, তার মানে আলটিমেট অপোজিট ডিরেকশানে দেখ। তাহলে এই যে মাইনাস যেটা এ ভেক্টর, যেটা -1 -2 আর কিছুই নয়, ওই ভেক্টরের দেখ একই লাইন অফ অ্যাকশন, ডিরেকশনটা আলাদা হয়ে গেছে, এইটাই হচ্ছে আমার -1 -2। তাহলে আমরা এই একটা ভেক্টরের জন্য কি দেখতে পাচ্ছি না তার ইনভার্স এরভাবে বের করতে পারি, পাবো। ওটা দুটোর জন্য দেখেছি, তাহলে এন ডাইমেনশনেও পাবো। তাহলে এই কটা প্রপার্টি দেখতে পাচ্ছিস অ্যাডিশনের রেসপেক্টে, আর তারপরে হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশনের রেসপেক্টেও এই প্রপার্টিগুলো রয়েছে। প্রত্যেকটা প্রপার্টি স্যাটিসফাই করবে, প্রত্যেকটা প্রপার্টি, এমন নয় যে কোনো প্রপার্টি স্যাটিসফাই করবে না। ওই দুটোর জন্য যা যা প্রপার্টি, যে এক্সাম্পলটা দিলাম, যা যা প্রপার্টি স্যাটিসফাই করবে সবগুলো এখানে লেখা আছে, সেটা এন ডাইমেনশনের জন্য স্যাটিসফাই করবে। ঠিক আছে, ওকে। এবার এই যে স্কেলার মাল্টিপ্লিকেশন কি করেছে না আলটিমেট সি আলফা, যেখানে সিটা কি একটা ফিল্ডের এলিমেন্ট, সেই ফিল্ডের এলিমেন্ট সি আলফা কার মধ্যে থাকবে ভি এর মধ্যে থাকবে, ফর অল আলফা বিলংস টু ভি, এইটা। আচ্ছা, তারপরে এই প্রপার্টিগুলো আর আমি কিছু বলছি না বাবা, ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, জাস্ট দুটো করে নেওয়া রয়েছে, এগুলো আমি অঙ্ক করার সময় দেখাবো দরকার পড়ে। এই দুটো হচ্ছে আমার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি রয়েছে, একটা স্কেলার মাল্টিপ্লিকেশন ডিস্ট্রিবিউটিভ ওভার ভি, আর একটা স্কেলার মাল্টিপ্লিকেশন ডিস্ট্রিবিউটিভ ওভার অ্যাডিশন এফ, আর হচ্ছে ওয়ান হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট ইন এফ, 1 ইন্টু আলফা করলে আলফা হবে, ফর অল আলফা বিলংস টু ভি। এই যে 10খানা প্রপার্টি দেখতে পাচ্ছিস, এই 10খানা প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে আমরা সেটাকে কি বলবো, ভেক্টর স্পেস বলবো। এবার তোদের মধ্যে কোশ্চেন আসতে পারে, স্যার ভেক্টর স্পেসের এলিমেন্ট হতে গেলে কি ভেক্টর হতে হবে? না, ম্যান্ডেটারি নয়। আমি তোকে ভেক্টর দিয়ে এক্সাম্পল দেখিয়েছি, নট নেসেসারি ভেক্টর স্পেসের এলিমেন্ট হতে গেলে ভেক্টর হতে হবে, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, আমি তোকে ভেক্টরের এক্সাম্পল নিয়ে দেখিয়েছি, কেন? ছবি আঁকতে আমার সুবিধা তাই। এমন একটা সেট নিলাম, ধর এমন একটা সেট নিলাম যে সেটের মধ্যে দুনিয়ার সমস্ত কন্টিনিউয়াস ফাংশন আছে। তাহলে কি বললাম, এমন একটা সেট নিলাম দুনিয়ার সমস্ত যত দুনিয়াতে যত কন্টিনিউয়াস ফাংশন আছে সেই সমস্ত কন্টিনিউয়াস ফাংশনকে নিয়ে একটা সেট বানিয়েছি, সেইটা হচ্ছে একটা সেট, সেটা হচ্ছে ভি। এবং ধরলাম কার মধ্যে কন্টিনিউয়াস, ক্লোজড ইন্টারভাল 0 1 এর মধ্যে কন্টিনিউয়াস। এই যে সেটটা নিলাম, এই সেটটা যদি এই 10খানা প্রপার্টি স্যাটিসফাই করে তাহলে আমরা ওটাকে ভেক্টর স্পেস বলবো। তাহলে কি ওর যে এলিমেন্টগুলো কি এক একটা কি ভেক্টর? ভেক্টর নয়, তারা তো একটা করে ফাংশন। তাহলে ভেক্টর স্পেসের এলিমেন্ট ভেক্টর হতে হবে এমনটা নয়, ভেক্টর স্পেসের এলিমেন্ট ফাংশন হতে পারে, পলিনোমিয়াল হতে পারে, ম্যাট্রিক্স হতে পারে, অনেক কিছু হতে পারে। তাহলে এই ভেক্টর কথাটা আছে মানে ভাবিস না যে ভেক্টর স্পেসের এলিমেন্ট হতে গেলে ভেক্টর হতে হবে, তা নয়। এবার জেনারেলি এগুলোকে আমরা ভেক্টর বলে ডাকি, কিন্তু তার মানে এই নয় যে ওগুলো মানে তোরা যে ভেক্টরটা পড়ে এসছিস সেই ভেক্টরের সঙ্গে সমান, তা নয়। ঠিক আছে, আমরা ওগুলোকে এক একটা ভেক্টর বলে ডাকি, সেই ভেক্টরের সঙ্গে গুলিয়ে ফেলবি না। ঠিক আছে, এগুলোকে ডাকা হয় ভেক্টর আকার এক একটা। ঠিক আছে, তাহলে কোনো একটা সেট, সেই সেট যদি এই 10খানা প্রপার্টি স্যাটিসফাই করে তাহলে সেটাকে আমি ভেক্টর স্পেস বলবো, ব্যাস, আর কিছু না। এবার সেই সেটের এই 10খানা প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে ভেক্টর স্পেস যদি বলি তার এক একটা এলিমেন্টকে আমি ভেক্টর বলবো। এবার সেটটাকে যদি আমি একটা পলিনোমিয়াল ফাংশনের সেট নিই, তার মানে ওর এক একটা পলিনোমিয়াল হচ্ছে তখন এক একটা ভেক্টর। আবার যদি আমরা কন্টিনিউয়াস ফাংশনের সেট নিয়ে কাজকর্ম করি তার মানে কন্টিনিউয়াস ফাংশনগুলো তখন সেই ক্ষেত্রে এক একটা করে ভেক্টর। আমি যদি ম্যাট্রিক্স নিয়ে কাজকর্ম করি, ম্যাট্রিক্সগুলো সেই সময় একটা করে ভেক্টর। ওকে, এই হচ্ছে ব্যাপার। এইগুলো হচ্ছে এই 10টা প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে আমরা সেটাকে ভেক্টর স্পেস বলবো, এই হচ্ছে গল্প। এবার এখানে আমরা কি করেছি, ডাইমেনশনটাকে এন করে দিচ্ছি, আর কিছু না, জেনারেলাইজড করে দিচ্ছি। যে আমি যেটা 2 ডাইমেনশনে ভাবছিলাম, 2D 3D 4D যে কোনো হোক না কেন, আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো যে সেটা ভেক্টর স্পেস হচ্ছে কি না। ঠিক আছে, যেটা আমাদেরকে এখানে আমরা ছবি এঁকে যে জিনিসটা করতে পারছিলাম, যখন ডাইমেনশন বেশি হয়ে যাচ্ছে তখন ছবি আঁকতে পারবো না, কিন্তু ছবি না আঁকলেও আমি টোটাল প্রপার্টিগুলোকে এভাবে সাজিয়ে নিয়েছি অ্যালজেব্রার সেন্সে।
যেভাবে আমরা অ্যালজেব্রাতে ভাবি সেই অ্যালজেব্রা সেন্সে টোটাল প্রপার্টিগুলোকে আমরা সাজিয়ে নিয়েছি। নেওয়ার ফলে কি হয়েছে, আমরা যত ডাইমেনশন হোক না কেন অ্যালজেব্রার প্রপার্টি দিয়ে আমি এই 10টা প্রপার্টিকে স্যাটিসফাই করিয়ে বলতে পারবো সেটা একটা ভেক্টর স্পেস। এই হচ্ছে গল্প। এবার এখানে দুটো জিনিস এসছে নতুন, একটা হচ্ছে ইন্টারনাল কম্পোজিশন আর একটা হচ্ছে এক্সটার্নাল কম্পোজিশন। নতুন নয়, আগেও আমি বলেছি। একটা হচ্ছে ইন্টারনাল কম্পোজিশন আর একটা হচ্ছে এক্সটার্নাল কম্পোজিশন, দুটো জিনিস এখানে আমার এসছে, ঠিক আছে। এবার কোশ্চেন হচ্ছে ইন্টারনাল কম্পোজিশন আর এক্সটার্নাল কম্পোজিশন জিনিসটা কি, ঠিক আছে, একটু দেখে নে। আচ্ছা, আর কয়েকটা জিনিস একটু বলে দিই যে ভেক্টর স্পেসকে আমরা কিভাবে ডিনোট করি না, এভাবেও ডিনোট করি, ভি ওভার দ্য ফিল্ড এফ। কোন ফিল্ডের উপরে কাজ করা হচ্ছে, ঠিক আছে, রিয়েল ফিল্ড কি কমপ্লেক্স ফিল্ড, সেই ফিল্ডটাকে এভাবে লিখি। অথবা আমরা এই এত বড় ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখি, ভি যে ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ, এত বড় ল্যাঙ্গুয়েজেও লিখতে পারিস। অথবা এটা ভি এন এফ এভাবে লেখা হয়, মানে এই এন লেখা হচ্ছে মানে ডাইমেনশনটা ডিক্লেয়ার করে দিলাম, আমরা এন ডাইমেনশনের জন্য ভাবছি। এই ভি এন এফ লেখা মানে এখানে যদি আমরা ভি 3f এভাবে লিখি তার মানে আমরা 3 ডাইমেনশনের জন্য ভাবছি, ঠিক আছে। এই যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম এটাকে যদি আমি ভেক্টর স্পেসের নোটেশনে, এই যে এক্সাম্পলটা দিয়েছিলাম এটাকে যদি আমি ভেক্টর স্পেসের নোটেশনে লিখি তাহলে এটা 2 ডাইমেনশনে ছিল, v2 আর লিখবো। আর লিখলাম কেন, এগুলো সব রিয়েল নাম্বার, রিয়েল ফিল্ড নিয়ে ভেবেছি, 1 2 2 1 এগুলো সব রিয়েল ফিল্ডের উপর ভেবেছি, তাহলে v2 আর ডাইমেনশন 2 আর হচ্ছে ফিল্ড হচ্ছে আর। ওকে, তাহলে এগুলো নোটেশন একই, ভাববি না যে আলাদা কিছু, এভাবে অনেক রকমভাবে লেখা যায়, বা অনেকে এটাকে এভাবে লেখে ভি প্লাস ডট এভাবে লেখে, বা অনেকে এটা এভাবেও লেখে। বিভিন্ন বইতে বিভিন্ন নোটেশন থাকে, আমি ম্যাক্সিমাম সময় এই নোটেশনটা ইউজ করি, বা কখনো কখনো এই নোটেশনটা ইউজ করে দিই, ঠিক আছে। আচ্ছা, এবারে একটা ম্যাপিং যেটা ভি ক্রস ভি থেকে ভিতে ম্যাপ করেছে সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল বাইনারি কম্পোজিশন।